নিউজ 18 বাংলার খবরের চেয়ে কৃষি বিপণন দফতরের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল। 26 চুক্তিভিত্তিক ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি বাতিল। 19 ডিসেম্বর ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। অর্থ দফতরের অনুমোদন ছাড়াই নিয়োগের বিজ্ঞপ্তি। অনুমোদন লাগে না বলে দাবি কৃষি বিপণন মন্ত্রীর। অর্থ দফতরের অনুমোদন না থাকাতেই বিজ্ঞপ্তি বাতিল। খবরের জেরে 19 ডিসেম্বরের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল। বিজ্ঞপ্তি বাতিল এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ডে। প্রতিনিধি সোমরাজ রয়েছে সরাসরি। সোমরাজ, মন্ত্রী বেচারাম মান্না তো দাবি করেছিলেন অনুমোদন লাগে না, তাহলে বিজ্ঞপ্তি বাতিল কেন? দেখো, এক্ষেত্রে অবশ্যই উঠে আসে উদাহরণ হিসাবে গত মে মাসে মুখ্য সচিবের তরফে জারি করা নির্দেশিকা। মুখ্য সচিব গত মে মাসে একটি নির্দেশিকা জারি করে প্রত্যেকটি দপ্তরের সচিব, প্রত্যেকটি দপ্তরের অধীনস্থ থাকা সংস্থাগুলির বিভাগীয় প্রধান স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল এই নির্দেশিকায় যে কোনো নিয়োগ করতে গেলে সেই নিয়োগে অর্থ দপ্তরের অনুমোদন প্রয়োজন রয়েছে এবং নবান্নকেও জানানোর প্রয়োজন রয়েছে। তার কারণ দেখা যায় একাধিক নিয়োগের ক্ষেত্রে আইনি জটিলতা তৈরি হয়, একাধিক নিয়োগের ফাইল অর্থ দপ্তরে এসে পড়ে থাকে, কিন্তু তার খোঁজ নেওয়ার পর দেখা যায় একাধিক নিয়োগের ক্ষেত্রে অনুমোদনই নেওয়া হয় না। আর সেই কারণে গত মে মাসে মুখ্য সচিবের তরফে এই নির্দেশিকা বিভিন্ন দপ্তরের সচিবের উদ্দেশ্যে জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও দেখা গেল ওয়েস্ট বেঙ্গল স্টেট মার্কেটিং বোর্ড তাদের তরফে চুক্তিভিত্তিক ইঞ্জিনিয়ারদের নিয়োগের বিজ্ঞপ্তি, কিন্তু সেই বিজ্ঞপ্তি তারা যে 19 ডিসেম্বর জারি করে সেখানে অর্থ দপ্তরের অনুমোদন নেওয়া হয়নি, তেমনটাই সূত্র মারফত খবর। এবং গতকাল আমরা দিনভর সেই খবর দেখালাম এবং আজ সেই নির্দেশিকা প্রত্যাহার করার অর্থাৎ বাতিল করে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ডের তরফে। অর্থাৎ গত 19 ডিসেম্বর যে নির্দেশিকা জারি করা হয়েছিল কৃষি বিপণন দপ্তরের অধীনেই থাকা ওয়েস্ট বেঙ্গল স্টেট এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ড, যে বোর্ডের চেয়ারম্যান খোদ কৃষি বিপণন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বেচারাম মান্না, সেই বোর্ডই এই বিজ্ঞপ্তি বাতিল করে দেওয়া হয়েছে বলেই ইতিমধ্যেই নির্দেশিকাও জারি করে দেওয়া হয়েছে। বেশ সোমরাজ, অনুমোদন ছাড়াই কিভাবে নিয়োগ বিজ্ঞপ্তি? বিনা অনুমতিতে রিপোর্ট তলব মুখ্য সচিবের। সোমবারের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ কৃষি বিপণন দপ্তরের সচিবকে। জানাতে হবে অর্থ দপ্তরের অনুমতি। কেন নেওয়া হয়নি, কি জানতে চাওয়া হয়েছে, আরো ডিটেল জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, গোটা বিষয়টিতেই কড়া মনোভাব নিয়েছে নবান্নের শীর্ষ মহল এবং নবান্ন সূত্রে জানা যাচ্ছে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত ইতিমধ্যে কৃষি বিপণন দপ্তরের সচিব ওঙ্কার সিং মিনাকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন সোমবারের মধ্যে বিস্তারিত রিপোর্ট দিতে হবে তদন্ত করে। এই যে কৃষি বিপণন দপ্তরের অধীনে থাকা একটি সংস্থা তারা নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে দিল, কিন্তু সেই নিয়োগের বিজ্ঞপ্তি অর্থ দপ্তরের অনুমোদন নেওয়া হয়েছিল কি? যদি অনুমোদন না নেওয়া থাকে তাহলে কার গাফিলতি ছিল? এক্ষেত্রে উদাহরণ হিসেবে গত মে মাসে তার জারি করা নির্দেশিকার কথাই কৃষি বিপণন দপ্তরের সচিবকে তিনি মনে করিয়ে দিয়েছেন এবং সেক্ষেত্রে কৃষি বিপণন দপ্তরেরও কি অনুমতি নেওয়া হয়েছিল? গোটা বিষয়টি লিখিত আকারে জানতে চাওয়া হয়েছে। সোমবারের মধ্যে তদন্ত করে রিপোর্ট দিতে বলা হয়েছে এবং নবান্ন সূত্রে জানা যাচ্ছে এক্ষেত্রে গাফিলতি নজরে এলে চূড়ান্ত পদক্ষেপ করবে নবান্নের শীর্ষ মহল, কারণ গোটা বিষয়টিতেই কড়া মনোভাব নিয়েছে এবং এক্ষেত্রে অর্থ দপ্তরের অনুমোদন নিয়ে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়নি, তেমনটাই সূত্র মারফত খবর। ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল স্টেট এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ড তারাই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে দিয়েছে। মুখ্য সচিব আগেই নির্দেশ দিয়েছিলেন কৃষি বিপণন দপ্তরের সচিবকে যে অর্থ দপ্তরের অনুমোদন না থাকলে সেই বিজ্ঞপ্তি প্রত্যাহার করতে হবে। আর এবার লিখিতভাবে রিপোর্ট চাওয়া হলো, সোমবারের মধ্যে সেই রিপোর্ট কৃষি বিপণন দপ্তরের সচিবকে দিতে হবে। বেশ, গতকালই আমরা দেখিয়েছিলাম সরকারি অনুমোদন ছাড়াই কি নিয়োগ। সম্প্রতি 26 জন চুক্তিভিত্তিক ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞাপন দেয় কৃষি বিপণন দপ্তর। অভিযোগ, এর জন্য তারা অর্থ দপ্তরের কোনো অনুমতিই নেয়নি। মন্ত্রীর দাবি অনুমোদন নাকি লাগে না। রাজ্যের কৃষি বিপণন দপ্তর গত 19 ডিসেম্বর তারা নিয়োগের বিজ্ঞপ্তি দেয়। চুক্তিভিত্তিক চাকরি, নিয়োগ করা হবে 26 জন ইঞ্জিনিয়ার। এই সেই বিজ্ঞপ্তি। অভিযোগ, এই নিয়োগের জন্য অর্থ দপ্তরের কোনো অনুমতি নেওয়া হয়নি। কৃষি বিপণন দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলে শূন্যপদ 5টি, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালে 1টি, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলে 16টি, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালে 1টি।
প্রজেক্ট ইঞ্জিনিয়ার সিভিলে একটি, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিলে শূন্যপদ একটি এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালে একটি। অভিযোগ, এই নিয়োগ বিজ্ঞপ্তির জন্য অর্থ দপ্তরের থেকে কোনো অনুমতিই নেয়নি কৃষি বিপণন দপ্তর। মুখ্য সচিব মনোজ পান্থের মন্তব্য, অর্থ দপ্তরের অনুমোদন ছাড়া এভাবে নিয়োগ করা যায় না। মুখ্য সচিবের এই বক্তব্য হলেও কৃষি বিপণন মন্ত্রীর দাবি অনুমোদন নাকি লাগে না। বেচারাম মান্নার যুক্তি, শূন্য পদে নিয়োগে অনুমোদনের প্রয়োজন নেই, নতুন নিয়োগের ক্ষেত্রে সম্মতি লাগে, এগুলি আমাদের ভ্যাকেন্সি, এই পদগুলি খালি হয়েছে, স্বশাসিত বোর্ডই এই সিদ্ধান্ত নেয়। যদিও এতে চিড়ে ভিজছে না। নবান্ন সূত্রে খবর, নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাহার করতে বলে কৃষি বিপণন দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। গত ফেব্রুয়ারিতেও নিয়োগ বিজ্ঞপ্তি দেয় কৃষি বিপণন দফতর, আর সেই মতো 14 জন চুক্তিভিত্তিক ইঞ্জিনিয়ারকে নিয়োগও করা হয়। কিন্তু এই নিয়োগের জন্য কি অর্থ দপ্তরের অনুমতি নেওয়া হয়েছে, উঠছে প্রশ্ন। পশ্চিমবঙ্গ এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ড কৃষি বিপণন দফতরের অধীনস্থ স্বশাসিত সংস্থা। এই সংস্থায় চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের জন্য 19 ডিসেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যা নিয়ে বিতর্ক। অর্থ দপ্তরের অনুমোদন না নিয়েই এই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এর ঠিক 10 মাস আগে ফেব্রুয়ারিতেও এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ড একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। ফেব্রুয়ারির এই বিজ্ঞপ্তিতে চুক্তিভিত্তিক 14টি পদে নিয়োগের কথা বলা হয়। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলে 9 জন, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালে 2 জন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলে 2 জন এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালে 1 জন। এই 14 জনকে নিয়োগও করা হয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল 3রা মে মুখ্য সচিবের দপ্তর থেকে একটি নির্দেশিকা প্রকাশ করা হয়। তাতে বলা হয়, নিয়োগে স্বচ্ছতার অভাব থাকলে সংশ্লিষ্ট বোর্ডের থেকে দপ্তরগুলিকে লিখিত ব্যাখ্যা চাইতে হবে। সময়ের মধ্যে জবাব না দিলে কর্তব্যে গাফিলতি হিসেবে গণ্য করা হবে, যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এতেই অনেকের প্রশ্ন, কৃষি বিপণন দফতরের ফেব্রুয়ারির এই নিয়োগ বিজ্ঞপ্তি এবং পরে নিয়োগ কি অর্থ দফতরের অনুমতি নিয়ে করা, নাকি সরকারের অনুমতি ছাড়াই 14 জন চুক্তিভিত্তিক ইঞ্জিনিয়ার নিয়োগ করা হয়েছে? এই প্রশ্নগুলি এখন জোরালোভাবে উঠছে, কারণ ডিসেম্বরে এই কৃষি বিপণন দফতরই রাজ্য সরকারের অনুমতি না নিয়ে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বলে অভিযোগ। কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার অবশ্য দাবি, অনুমোদন নাকি লাগে না। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। ওপার বাংলার দিকে নজর রাখি। আজ বাবার কবরে শ্রদ্ধা তারেকের। দুপুরে জিয়াউর রহমানের কবরে তারেক রহমান, বাবার কবরে শ্রদ্ধা ছেলে তারেক রহমানের। সাভারের স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। খালেদা জিয়ার আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনা। ঢাকার সব মসজিদে শুক্রবার বিশেষ প্রার্থনা হয়। আবেগের স্রোতে তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন। উজ্জীবিত বিএনপি, চাপে জামায়াত ইসলামী এবং এনসিপি। মার্টিন লুথার কিং, তার একটি বিখ্যাত ডায়লগ আছে, আই হ্যাভ এ ড্রিম। এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি। যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের শান্তি চাই। ঢাকার রাজপথে শুধুই মাথা, আবেগের মহা স্রোত। তারই মধ্যে তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন। এতদিন লন্ডনে বসে দলকে নেতৃত্ব দিতেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এবার ঘরের মাঠে, ঘরের পিছে। গত 1.5 দশকের বেশি সময় ধরে বাংলাদেশের ক্ষমতার বাইরে বিএনপি।
কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই বদলেছে। তারেকের প্রত্যাবর্তন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির অনেক সমীকরণই বদলে দিতে পারে, চাপ বাড়াতে পারে এমন বহু শিবিরের যারা ঢাকার মাসনাদের দিকে তাকিয়ে আছে। শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশের অন্দরে রাজনৈতিক সমীকরণ অনেকটাই বদলে গেছে। জামায়াতে ইসলামীর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মোহাম্মদ ইউনূস প্রশাসন। ফলে এবার তারা সরাসরি ভোটের ময়দানে জেলায় জেলায় দল গড়ে প্রচারও করছে। গত কয়েক মাসে নিঃসন্দেহে সংগঠন এবং কর্মীর সংখ্যা বাড়িয়েছে জামায়াতে ইসলামী, কিন্তু বিএনপির মতো শক্তিশালী রাজনৈতিক দলের ধারে কাছেও যেতে পারেনি। ফলে তারেকের নেতৃত্বে বিএনপি সর্বশক্তি নিয়ে ঝাঁপালে ভোটের ময়দানে খড়কুটোর মতো উড়ে যেতে পারে জামায়াতে ইসলামী। হাসিনার আমলে নিষিদ্ধ হলেও বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামীর উপস্থিতি বহুদিনের। এই ময়দানে নতুন খেলোয়াড় ছাত্র নেতারা, যাদের উত্থান মূলত হাসিনা বিরোধী জুলাই আন্দোলনের সময় থেকে। ছাত্র নেতাদের রাজনৈতিক দল এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি এবার ভোটে লড়ছে। আবার কিছু ছাত্র নেতা আছেন যারা নির্দল হিসেবে ময়দানে নেমেছেন, যেমন ছিলেন ওসমান হাদি। ছাত্র নেতাদের সমস্যা হলো তারা আন্দোলন করে সরকার বদল করেছেন, কিন্তু সরকার কিভাবে তৈরি করবেন সেটা জানেন না। ফলে তাদের চোখের সামনেই বিএনপির এবং জামায়াতে ইসলামী খুঁটি সাজিয়ে চলেছে। এই পরিস্থিতিতে তারেক রহমান নিজে ময়দানে নামায় ছাত্র নেতাদের ওপর চাপ কয়েক গুণ বেড়ে গেল। বৃহস্পতিবার সকালে বাংলাদেশে ফেরেন তারেক দীর্ঘ 17 বছর পর। এদিনই এনসিপির কেন্দ্রীয় কমিটির নেতা মীর আরশাদুল হক দল ছাড়েন, ঘোষণা করেন বিএনপিকে সমর্থন করার কথা। শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে বাংলাদেশের রাজপাট সামলাচ্ছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তারেক রহমান দেশে ফেরার পর তার কি হবে? প্রথমত ইউনূসের দায়িত্ব বাংলাদেশে ভোট করানো। ভোটের পর নতুন সরকারের হাতে দায়িত্ব তুলে দিয়ে সরে যেতে হবে তাকে। খুব বেশি হলে নতুন সরকার তাকে রাষ্ট্রপতির পদ দিতে পারে। তবে কি তারেকের অভ্যর্থনায় লাল কার্পেট বিছিয়ে সেই পথই পাকা করে রাখতে চাইছেন মোহাম্মদ ইউনূস? সেই কারণেই কি ইউনূসের প্রেস সচিব বললেন তারেকের আগমনে বাংলাদেশের রাজনৈতিক শূন্যতা পূরণ হবে? তারেকের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো খামতি রাখেননি ইউনূস। দেশে ফিরে ফোনে তাকে ধন্যবাদও জানান খালেদা পুত্র। আপনার শরীর কেমন আছে? আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আপনার পক্ষ থেকে বিভিন্ন রকম আয়োজন করেছেন, বিশেষ করে আমার নিরাপত্তার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। পদ্মাপাড়ের রাজনীতি থেকে এবার তাহলে তারেক অধ্যায়, সেটা ঠিক হবে 12ই ফেব্রুয়ারি। সেদিনই বাংলাদেশে সাধারণ নির্বাচন। মার্টিন লুথার কিং, তার একটি বিখ্যাত ডায়লগ আছে, আই হ্যাভ এ ড্রিম। এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি। নিউজ 18 বাংলা। বাংলাদেশে ফের গণপিটুনিতে খুন, পিটিয়ে খুন যুবক অমৃত মণ্ডলকে। উন্মত্ত জনতার পিটিয়ে খুনের অভিযোগ, চাঁদাবাজ তকমা দিয়েই পিটিয়ে খুন। বাংলাদেশে ফের গণপিটুনিতে খুন, পিটিয়ে খুন যুবক অমৃত মণ্ডলকে। উন্মত্ত জনতা পিটিয়ে খুনের অভিযোগ তাদের বিরুদ্ধে, চাঁদাবাজ তকমা দিয়ে পিটিয়ে খুন। এক সপ্তাহ আগেই গণপিটুনিতে খুন ময়মনসিংহে, আপনাদের মনে আছে, সেখানে পিটিয়ে পুড়িয়ে খুন করা হয় দীপু দাসকে। গত কয়েকদিন ধরে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সরব বিজেপি। সীমান্ত এলাকায় বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। আরো এক ধাপে গিয়ে এবার শুভেন্দুর মুখে অপারেশন সিঁদুরের প্রসঙ্গ। আরো একটা ৭১-এর দরকার, চড়া সুর বিরোধী দলনেতার। কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। আরেকটা ৭১ দরকার, ওখান থেকে ওরা করুক, বাকিটা আমরাও করুক। আরেকটা ৭১ দরকার, আমার ব্যক্তিগত মত। অনেকেই বলেছেন, আমি বলছি, এদের শিক্ষা দিতে গেলে ভারতবর্ষের এদিক থেকে কয়েকটা ড্রোন পাঠাতে হবে, অপারেশন সিঁদুরের মতো। আমি জানতে চাইছি শুভেন্দু অধিকারীর কাছে, এটা কি ঘুরিয়ে তাহলে কার্যত উনি নরেন্দ্র মোদীর সরকার, তার বিদেশ নীতি, তার পররাষ্ট্র নীতির উপরে অনাস্থা ব্যক্ত করলেন? শুভেন্দু অধিকারীর কি এটা
নতুন আঙ্গিকে শুভেন্দু অধিকারীকে দেখতে পাচ্ছি, যে শুভেন্দু অধিকারী বলছেন যে নরেন্দ্র মোদীর সরকার ব্যর্থ, কারণ বাংলাদেশ জ্বলছে, প্রতিবেশী বড় রাষ্ট্র হিসেবে ভারতবর্ষ তার দায়িত্ব পালনে ব্যর্থ। নজর রাখবো পরের খবরে। প্রেমে ব্যর্থ হয়ে বিষ খাইয়ে খুন, কলেজ ছাত্রীকে খুনের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। হাসপাতালে 1 মাস মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর বুধবার মারা যান তরুণী। এরপরেই দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে অভিযুক্ত যুবকের বাড়িতে ভাঙচুর, আগুন। অভিযুক্ত যুবক পলাতক। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর, এখানকার রঘুদেবপুরের বাসিন্দা চন্দ্রানী নস্কর, কলেজ ছাত্রী। প্রেমে ব্যর্থ হয়ে তাকে বিষ খাইয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। অভিযোগের আঙুল প্রতিবেশী যুবক বিশাল নস্করের দিকে। বৃহস্পতিবার ভোরে এই যুবক ও তার আত্মীয়দের বাড়িতে ভাঙচুর চালানো হয়, বাড়িতে আগুনও লাগিয়ে দেওয়া হয়। অভিযুক্তর বাড়িতে ক্ষোভের আগুন, আর নিহত ছাত্রীর বাড়িতে বুক ফাটা কান্না। কম্পিউটারে যেতে, কম্পিউটার থেকে আমার মেয়ে বাড়ি এসেছে, ঘুমিয়ে সঙ্গে সঙ্গে উঠে পড়েছে, খালি বমি হচ্ছে। ও বলছে মানে ও মা আমার তুমি এতে নিয়ে চলো, ডাক্তারখানা নিয়ে চলো, আমার খুব কষ্ট হচ্ছে। আমি তখন আমার মানিককে নিয়ে চলে গেছি। তখন ও বলেছে কি ছিল আমি জানিনি, সবুজ রঙের ওই আমার খাইয়েছিল। তখন ওনারা বলে ওটা বিশাল। ঠাকুরপুকুর কলেজের 2nd ইয়ারের ছাত্রী চন্দ্রানী, তার প্রতিবেশী বিশাল নস্কর। অভিযোগ, চন্দ্রানীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিচ্ছিলেন বিশাল, কিন্তু বারে বারেই তা প্রত্যাখ্যান করেন কলেজ ছাত্রী। এরপরেই ষড়যন্ত্র। পরিবারের দাবি, গত 25শে নভেম্বর এলাকার একটি কম্পিউটার সেন্টারে যান চন্দ্রানী। ফেরার পথে দেখা হয় বিশালের সঙ্গে। অভিযোগ, চন্দ্রানীকে অন্তত একবারের জন্য কোল্ড ড্রিঙ্কস খেতে অনুরোধ করেন বিশাল। সেই কোল্ড ড্রিঙ্কসেই মেশানো ছিল বিষ। বিশ্বাস করে সেই কোল্ড ড্রিঙ্কস খান চন্দ্রানী। বাড়ি ফিরে অসুস্থ বোধ করেন, মা বাবাকে গোটা ঘটনা জানান। সেদিনই চন্দ্রানীকে নিয়ে যাওয়া হয় স্থানীয় নার্সিং হোমে, সেখান থেকে দক্ষিণ কলকাতার বাঙুর হাসপাতালে। প্রায় 1 মাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েন। বুধবার রাতে মৃত্যু হয় তার। পরিবারের দাবি, কোল্ড ড্রিঙ্কস খাওয়ানোর নামে চন্দ্রানীকে বিষ খাইয়েছিল বিশাল। এ নিয়ে বারুইপুর থানায় তারা অভিযোগ জানান, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। বিশাল সেটা জানতো কম্পিউটারটা কখন ছুটি হয় কি হয়। ও সেই সুযোগ নিয়ে যখন আমার মেয়ের ছুটি হয় সেই সময় ও গিয়েছিল, গিয়ে আমার মেয়েকে ভুল বুঝিয়ে নিজে হাতে বিষটা কিনে খাইয়ে দিয়েছে। আর আমার মেয়েকে পরিকল্পিতভাবে খুন করলো। আজকে 1 মাস হয়ে গেল, একজনকেও অ্যারেস্ট করলো না। তরুণীর মৃত্যুর খবর চাউর হতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযুক্ত বিশাল এবং তার আত্মীয়ের বাড়িতে এদিন ভাঙচুর চালানো হয়, লাগিয়ে দেওয়া হয় আগুন। 3খানা তালা মারা ছিল, তালাগুলো সব ভেঙেছে ওরা, ভেঙে গাড়িটাকে টেনে বের করেছে। 2খানা সাইকেল ফের পুরো চিমনি এসি কিচ্ছু নেই, পুরো নতুন গাড়ি ফাড়ি সব পুরো আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। উন্নাও ধর্ষণে দিল্লি হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, জামিন নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের সিবিআই। উন্নাও ধর্ষণের সাজাপ্রাপ্তকে শর্ত সাপেক্ষে জামিন। বিজেপির প্রাক্তন বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের জামিন। দিল্লির হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ সিবিআই এর। সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল সিবিআই এর। বিচারপতির ভূমিকায় প্রশ্ন নির্যাতিতার মায়েরও। তার অভিযোগ, একতরফা নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার নির্যাতিতাকে নিয়ে ইন্ডিয়া গেটে প্রতিবাদে বসেন মা। তাদের টেনে হিচড়ে তুলে দেয় পুলিশ। सुप्रीम कोर्ट जा रही हूँ, मैं सुप्रीम कोर्ट से न्याय लूंगी। हम सुप्रीम कोर्ट चल रहे, सुप्रीम कोर्ट मेरे से आप 1000 सवाल कर लो, मैं 1000 सवाल का जवाब दूंगी, लेकिन यहाँ नहीं। उनकी कैंसिल की जाए, बेल खारिज की जाए, हमको उसी में न्याय मिलेगी। जज साहब ने टाइम नहीं दिया, केवल 2 बात कह के बस अपना कमरे में घुस गए, न बैठे न कुछ। 53 पेज का पन्ना रहा पेज, कुछ नहीं, खाली उनने अपनी होते हुए उनको बेल देते हुए और बस तुरंत कमरे में घुस गए। हम लोग सेव नहीं है जब तक का ये अंदर नहीं जाएगा। हम सर सुप्रीम कोर्ट जाएंगे, सुप्रीम कोर्ट से हमको न्याय मिलेगी। हमको ये पूरा भरोसा है सुप्रीम कोर्ट पर। উন্নাও নিয়ে আক্রমণ অভিষেকের। বিজেপি বিধায়কের জামিনে তোপ। এক্সপোজড অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন।
এক্স হ্যান্ডেলে অভিষেক লিখেছেন, অ্যাঙ্কর উইল রিড, ধর্ষণে অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারকে জামিন দেওয়া হলো। বিজেপির শরিক উত্তরপ্রদেশের মন্ত্রী ওমপ্রকাশ রাজভর নির্যাতিতদের উপহাস করলেন। বিজেপি নেতৃত্বের মুখে কোনো কথা নেই। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বেটি বাঁচাও এটাই বাস্তব ছবি। যখন ধর্ষণে অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়ায় আর মন্ত্রী অত্যাচারিতদের নিয়ে মজা করেন, তখন আমরা প্রত্যেক মেয়ে, প্রত্যেক নারী এবং প্রত্যেক পরিবার যারা বিচার চাইছেন তাদের কাছে ব্যর্থ হই। এক্সে পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিধায়কের জামিনে তোপ দাগলেন তিনি। আজ সাংগঠনিক বৈঠকে অভিষেক, সাংগঠনিক পদাধিকারীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক, নির্বাচনী প্রচারের প্রস্তুতি নিয়ে বৈঠক। এ বিষয়ে ডিটেল জানাবে আবির, রয়েছে টেলিফোন লাইনে। আবির, নাগাদ এই বৈঠক ডাকা হয়েছে, যেখানে সমস্ত বিধায়ক, সাংসদ, পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, বড় চেয়ারম্যান, জেলা পরিষদের যারা সদস্য, তাদের প্রত্যেককে উপস্থিত থাকতে বলা হয়েছে। প্রায় 5,000-এরও বেশি যারা দলীয় পদাধিকারী যারা রয়েছেন তারা মূলত আজকের বৈঠকে থাকবেন। বৈঠকের মূল আজকের বিষয় হতেই চলেছে একদম বছরের প্রথম দিন, সেদিনটি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। ওই দিন থেকে 2026-এর বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করতে চলেছে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর 2রা জানুয়ারি থেকে একেবারে একটা লাগাতার একটা কর্মসূচি নিতে চলেছে তৃণমূল কংগ্রেস, এবং বিভিন্ন জায়গাতে জনসভা, মিছিল এই ধরনের আয়োজন করবেন, এবং যেখানে মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত থাকবেন। কিন্তু এই যে এসআইআর প্রক্রিয়ার কাজ একদিকে চলছে, অন্যদিকে হচ্ছে যে প্রচারের ক্ষেত্রে কি কি বিষয় মাথায় রাখা হবে। প্রশাসনিক স্তরে তুমি জানো যে গত কয়েক বছর ধরে রাজ্য সরকার কি কাজ করেছে, তার যেমন উন্নয়নের পাঁচালী শীর্ষক প্রকাশ হয়েছে, ঠিক একই রকম ভাবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও তারা কি কাজ করেছে দলীয়ভাবেও সব প্রকাশ পেয়েছে। এর পাশাপাশি বেশ কতগুলো রাজনৈতিক ইস্যু রয়েছে, বিশেষ করে বঞ্চনার মতো ইস্যু রয়েছে, যেগুলোকে হাতিয়ার করে পুরোপুরিভাবে ভোট প্রচারে ঝাঁপাবে হচ্ছে তৃণমূল। ফলে বিভিন্ন ক্ষেত্রে যারা দায়িত্বে রয়েছেন তাদের প্রত্যেকের ঠিক কি ভূমিকা হতে চলেছে, আর বিভিন্ন জায়গাতে অভিষেক বা মমতা বন্দ্যোপাধ্যায় যে সভা বা রাজনৈতিক কর্মসূচি নেবেন, সেখানে কোন বিষয়কে মাথায় রেখে তারা সভা করবেন, তারই বার্তা আজকের এই বৈঠক থেকে রাখবেন তিনি। বেশ।